অরিন্দম বাবু একই প্রশ্ন। সেই প্রশ্নটা হলো যে আমরা কবে সিরিয়াস হলো, আমাদের ক্রাউড ম্যানেজমেন্ট নিয়ে কবে সিরিয়াস হবো? পুলিশের ভূমিকা সর্বপ্রথম, মানে পুলিশ এত এত অসহায় হতে পারে না কোনো রাজ্যেই। পুলিশকে বলতে হবে যে বস এই জিনিসটা হবে না, করতে দেব না, আইন আছে, আইন মেনে চলো, তুমি যেই হও না কেন। আপনারা যে আলোচনা করে বললেন পুলিশের উপর সমস্ত দোষ, নিশ্চয়ই সৌভাগ্যবশত আমি গঙ্গাসাগর মেলার 3 বার খুব গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলাম। আমি রাসমেলা কোচবিহারে যখন আলফারা অ্যাটাক করছে সেই সময় আমি পুরো দায়িত্বে ছিলাম, আন্ডার দ্য গাইডেন্স অফ এসপি অ্যান্ড আদার্স। আর জয়দেবের মেলাও দেখে এসেছি। আপনারা যে বলছেন এই ভোলে বাবা, রাম রহিম, আশারাম, ধর্মের বেশে মোহ এসে যারে ধরে, অন্ধ সেজন মারে আর শুধু মরে। আজকে যে আপনারা বলছেন এ ভোলে বাবা, আপনারা যদি বলে থাকেন আজকে 115, 20, 22 জন মারা গেছে, এটা তো হঠাৎ নয়। কারণ আপনাকে ভাবতে হবে যে কুম্ভ মেলা পর্যন্ত আজকে ভারতের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কুম্ভ মেলা কেন এই উত্তরপ্রদেশেই হয়। এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হয় ময়ূকবাবু। আমাদের এসপিদের দেখেছি গঙ্গাসাগরে এত বড় 12 লক্ষ মানুষ হয়েছে। তার আগে আমি যখন 2011-12-তে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিলাম, বাস স্ট্যান্ড থেকে একদম সি বিচ পর্যন্ত কি অক্লান্ত পরিশ্রম করতে হয়েছে শুধু পুলিশ, রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘের কিছু এনজিও, তারা কি করে সুন্দরভাবে লিয়াজো করে কাজ করেছে, তার জন্য অক্লান্ত পরিশ্রম করতে হয়, ব্লু প্রিন্ট তৈরি করতে হয়। আমি আপনাকে আজকে বলছি যে এই যে ব্লু প্রিন্টটা তৈরি করে ময়ূকবাবু, আমাদের এসপিদের দেখেছি 16 ঘন্টা কাজ করে আর আমরা 22 ঘন্টা কাজ করি। কিসের স্নান, কিসের খাওয়া? আমাদের একটা ক্রেডিট, আমরা আজকে বিনা রক্তপাতে, বিনা স্ট্যাম্পে আমরা আজকে এই মেলাটা সম্পন্ন করব। আপনাকে এবার একটা কথা, দুর্গাপূজা দেখুন, আচ্ছা দাঁড়ান, আমি আপনাকে বলছি, প্লিজ আমাকে বলতে দিন। দেখুন এক্সপেরিয়েন্স থেকে 2007 সালে আমাদের গঙ্গাসাগরে মৃত্যু হয়েছিল 7 জনের, 2010-এ শুনে রাখুন, তার মধ্যে 6 জন মেয়ে, একটি শিশু। 2017 সালে আজকে 5 জনের মৃত্যু হয়েছিল পদপৃষ্ঠ হয়ে, কোথায়? গঙ্গাসাগরে। এবার আপনি আমাকে বলুন এক্সপেরিয়েন্স, আই এম গিভিং অ্যান এক্সাম্পল। এবার যে মক্কাতে আমরা জানি যে আজকে 51.8 ডিগ্রি সেলসিয়াস ছিল, তার মধ্যে প্রচণ্ড গরমে 550 জন মারা গেছে। কিন্তু এটা যে আজকে যে প্রিভেনশন করবে, সেই প্রিভেনশনে করার জন্য তো অনেক কিছু পন্থা রয়েছে। আপনারা কখনো স্বীকার করব না, আজকে উত্তরপ্রদেশে যা হয়েছে তীব্র প্রতিবাদ করি। তার জন্য আজকে অ্যাডমিনিস্ট্রেটিভ পয়েন্ট অফ ভিউ থেকে দেখুন একটা জিনিস, ব্যারিকেড, ফেন্সিং এবং আপনাকে ডিজাস্টার ম্যানেজমেন্টের উপরে থাকলে হবে না। আপনারা যখন এয়ারপোর্টে যান দেখেছেন ঝিকঝাক হয়েতে, আমাদের কি সুন্দর সিস্টেম ছিল যে আজকে 10 লক্ষ মানুষ আসছে, 500 লোকের বেশি ঢুকতে পারবে না, কোনোভাবেই আমরা অ্যালাউ করবো না। আপনি আমাকে বলুন 2011, 12, 13 একটা ঘটনা দেখাতে পারবেন আপনারা গঙ্গাসাগরে? পরবর্তীকালে আপনারা যে কথাটা বলছেন, আই এম দ্য উইটনেস, সুব্রত মুখার্জি মহাশয় আজকে নেই। উনি যখন 15 তারিখ ভোরবেলা যাচ্ছিলেন, উনি 5-6 জনকে সাথে নিয়েছিলেন, পুলিশ গার্ড তো দেয়নি। অন্যান্যদের দেখেছি বিরাট পুলিশ গার্ড। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে অন্য জায়গায়, এই যে ভোলে বাবারা যাচ্ছে আজকে, দেখুন বাস্তবতা হচ্ছে কি আমাদের আজকে ধর্ম শেষ করছে। ধর্মটা হচ্ছে গিয়ে আমাদের বাস্তবতা থেকে অলৌকিকতাকে গুরুত্ব দিচ্ছে, ধর্ম আজ পরিশ্রম থেকে আজকে কৌশলকে গুরুত্ব দিচ্ছে, যুক্তির থেকে আবেগ। এই চোর ভোলে বাবা চোর, এই চোরের পদপৃষ্ঠ হাত দিয়ে নাকি সে আজকে ব্রহ্মত্ব পাবে। যেটা হওয়া দরকার, পুলিশের কাছে একটা এসওপি থাকে। আমি বলছি এই আমরা গত বছর পুজোতে দেখেছি, আমাদের সজলের পুজোতে, রাম মন্দিরের পুজোতে 2.5 লক্ষ কেন, 2.5 লক্ষ থেকে 5 গুণ বেশি লোক গেছে, কোনো তো স্ট্যাম্পেড হয়নি। কেন হয়নি? আমার একদম সময় শেষ। আমি নেতাদের একটা সমস্যা, এটা স্বাভাবিক। কেয়াদির সামনে যদি এরকম সাকার বাবার মতন 5 জন বাবা চলে আসেন, কেয়াদিরা কালকে ক্ষমতায় থাকলে কেয়াদিরা অটোমেটিক্যালি লাইসেন্সের ক্ষেত্রে কিছু শিথিলতা দেখাবেন। কারণ কি, বাবা ঘাটাবো না, ওনার সাথে নিশ্চয়ই 1 লাখ 1.5 লাখ মানুষ রয়েছে। আমি এটার সঙ্গে সহমত হলাম না। যে কোনো মানুষ, তাহলে যোগী আদিত্যনাথ সরকার কিন্তু তাই করেছে। না আরে যে কোনো মানুষ, মানুষের তার তো পারমিশন পাওয়ার অধিকার আছে। না, পারমিশন পাওয়ার অধিকারের মধ্যে 2.5 লাখ লোক চলে এসেছে। যোগী আদিত্যনাথ সরকারের ইউপির ইন্টেলিজেন্স আছে, ইউপি এটিএস আছে, এত কিছু আছে। তো 80,000-এর পারমিশন দেখিয়ে তারা 2.5 লক্ষ চোখে দেখা যাচ্ছে ওখানে পুলিশ না থাকাটা। যাদের নাকি নিজস্ব বাহিনী থাকে ময়ূক,
10,000 এক্স্যাক্টলি এই বাহিনীদের ওপর পুরোটা ছেড়ে দাও। রহিম বাবাকে যেদিন গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছিল সেদিন সংঘর্ষে 13 জনের মৃত্যু হয়েছিল রাস্তার মধ্যে। এই যে বাবাগুলো, আমি খুব দায়িত্ব নিয়ে বলতে চাই, এই বাবাদের সঙ্গে ভারতীয় ধর্মের, ভারতীয় সংস্কৃতির কোনো সম্পর্ক নেই। এরা না মানে ভারতীয় ধর্ম, না মানে ভারতীয় সংস্কৃতি, এরা পাখণ্ডী, এরা ভণ্ড, এরা এক একটা নির্দিষ্ট গোষ্ঠী তৈরি করে এবং সেই গোষ্ঠীটার যাতে ভোট ব্যাংক নষ্ট না হয় রাজনৈতিক দলগুলো সেটাকে কাজে লাগায়। এর ফলে সমগ্র ভারতবর্ষের ক্ষতি হচ্ছে। ভারতবর্ষকে এই বাবাদের হাত থেকে আগে বাঁচানো দরকার, তারপরে ক্রাউড ম্যানেজমেন্ট। এই বাবারা ভারতবর্ষের যা ক্ষতি করছে, ভারতীয় ধর্ম সংস্কৃতির মেরুদণ্ড ভাঙছে এই বাবারা। তার কারণ প্রত্যেকে নিজের নিজের মতো করে চলছে, প্রত্যেকটা বাবা। এবং এই রকম আমি বছর 3 আগে একটা বই লিখেছিলাম এই বাবাদের নিয়ে, সেদ্ধ বাবা কাঁচা বাবা বলে, তাতে অনেকে রেগে গিয়েছিলেন। কিন্তু আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি, বৈদিক সভ্যতা, ব্রহ্মসূত্র, গীতা বা উপনিষদ, ভারতীয় সংস্কৃতির যে 4টে স্তম্ভ, এই ধরনের ভণ্ড বাবাদের সঙ্গে সেগুলোর কোনো সম্পর্ক নেই। এই বাবার সম্পর্কে যা খোঁজ খবর পাওয়া গেল যেটুকু, একই ধরনের রাম রহিমের মতো তিনি গ্রামগঞ্জ থেকে একটা শ্রেণীর মানুষকে, যেটাকে দলিত শ্রেণী বলা হয়, তাদের মধ্যে প্রভাব বিস্তার করতেন। যেহেতু তার ব্যাপক প্রভাব আছে, কোনো রাজনৈতিক দল ঘাঁটাতে চায় না। এটা হচ্ছে সহজ কথা। তুমি ভাই গ্যাদার করছো, যা করছো। যোগী আদিত্যনাথ যেহেতু বুলডোজার বাবা নিয়ে পরিচিত, এই ভারতবর্ষের ধর্ম সংস্কৃতিকে যদি রক্ষা করতে হয়, আমরা চাইব যে যত দ্রুত সম্ভব ওর ওই যে 15 একর ওপরে আশ্রম, সেটা গুঁড়িয়ে দেওয়া হোক। কেন হবে না? তিনি তো বুলডোজার বাবা নামে পরিচিত এবং যত রকমের দুষ্কর্ম সেটা ওই বাবার আশ্রমে হতো। তাহলে সেটাকে কেন গুঁড়িয়ে দেওয়া হবে না যত দ্রুত সম্ভব? তাকে এখনো কেন ধরা গেল না? এবং ভারতীয় ধর্ম, ভারতীয় পরম্পরা কে যদি এখনো রক্ষা করতে হয়, কারণ আমরা দেখছি এই মুহূর্তে গোটা পৃথিবীতে কিন্তু ভারতীয় সংস্কৃতি, ভারতের জ্ঞান চর্চা, সেটা কিন্তু গ্রহণযোগ্য হচ্ছে। আরবে মন্দির তৈরি হচ্ছে, কাজাকিস্তানে একটা পুরো এলাকা তারা সনাতন সংস্কৃতিকে গ্রহণ করেছে, ইতালিতে একটা পুরো গ্রাম তৈরি হয়েছে যেখানে সনাতন সংস্কৃতিকে প্রতিষ্ঠা করা হয়েছে, তারা পারমিশন দিয়েছে ইতালির প্রধানমন্ত্রী মেলোনি, একটা পুরো গ্রাম এখন সনাতন সংস্কৃতি। তো সনাতন সংস্কৃতি যখন এগোচ্ছে, তখন ভারতবর্ষের এই ভণ্ড বাবাদেরকে থেকে আমরা কেন ব্যবস্থা নিতে পারবো না? এই ভণ্ড বাবাদের হাত থেকে আমরা কেন ভারতীয় ধর্মকে, ভারতের সনাতন সংস্কৃতিকে বাঁচাতে পারবো না? কিসের স্বার্থ? বারবার এই যে দেখুন যোগী আদিত্যনাথের সময় কি হলো ইত্যাদি, আমি বলছি কিছু জিনিসের রাজনীতি না করাই ভালো। তার কারণ হচ্ছে, আমি এই যে দেখুন ভালনারেবিলিটির জায়গাটা, এখানে হয়তো আপনারা সাময়িকভাবে বিশাল বড় ডিভিডেন্ড পেয়েছিলেন যে সাধু সন্ত তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলছে, এখানে পুলিশের কি দরকার? কিন্তু সেখানে যদি একটা স্ট্যাম্পেডের ঘটনা ঘটতো, সেখানে যদি একটা পদপৃষ্ট হওয়ার ঘটনা ঘটতো, সাধু সন্ত সমস্ত কিছু কিন্তু গুলিয়ে যেত এবং হয়তো দায়টা গিয়ে পড়তো রাজ্য সরকারের উপর। আসলে এই ক্যালাসনেসটা প্রত্যেকটা সরকারের, এবং এটাকে বন্ধ কবে করা যাবে? পদপৃষ্ট হয়ে নেতারা মারা যান না, আই এম সরি টু সে। আপনারা নিজেরাও বুঝতে পারছেন না কোন জিনিস নিয়ে খেলা করছেন। না ময়ূক, এটা তো বুঝতে হবে, এই যে আইনটা বলছিলে রিগার্ডিং দ্য স্ট্যাম্পেড বা ক্রাউড ম্যানেজমেন্ট, আইন এরকম মানে ব্ল্যাক এন্ড হোয়াইটে যদি বলে সেইভাবে আইন নেই। আইন আছে কি নেই? ব্ল্যাক এন্ড হোয়াইট না, আমি বুঝি হয় জেলে যাবে, নয়তো জেলে যাবে। তাহলে তুমি যদি সেইভাবে বলো তাহলে আইনটা রয়েছে, তাহলে আইনটা প্রয়োগ কেন করা হচ্ছে? আইনটা রয়েছে, শোনো, আইন এবার বুঝতে হবে, আইনটা রয়েছে 5টা সুপ্রিম কোর্ট জাজমেন্টে, স্টেট ভার্সেস রাহুল জৈন, সুপ্রিম কোর্ট গাইডলাইন্স অন কুম্ভ মেলা ক্রাউড ম্যানেজমেন্ট, Supreme Court guideline on Karnataka fire show, Bangalore, Supreme Court guideline on Sabarimala issues. এই 5টা জাজমেন্টে সুপ্রিম কোর্ট ক্লিয়ারলি লে ডাউন করে দিয়েছে যে ক্রাউড ম্যানেজমেন্টটা স্পেশালি ইন কেস অফ রিলিজিয়াস সাইটসে কি করে করতে হবে। তার মূল দায় কার? মূল দায় ল অ্যান্ড অর্ডার ইজ এ পুলিশ, ল অ্যান্ড অর্ডার ইজ রেসপন্সিবিলিটি অ্যান্ড পুলিশ ইজ আন্ডার দি স্টেট গভর্নমেন্ট। সেটা স্ট্যাম্পেড, তুমি যেটা দেখালে এই যে আমাদের কলকাতাতে সাধু সন্ত, স্ট্যাম্পেড হয়নি, ভগবানের কৃপায় বেঁচে গেছি, হলে পরে ভয়াবহ অবস্থা হতো। কিন্তু হাতরাসে আমরা দেখেছি এই জিনিসটা হয়েছে। নাও সামওয়ান হ্যাজ টু টেক দ্য ব্লেম। প্রথমত এই যে এফআইআরটা হয়েছে, এই এফআইআরটাতে সেই গভর্নমেন্টটার নাম নেই ফার্স্ট অফ অল। তো কে রেসপন্সিবিলিটি? পুলিশের তো ফার্স্ট দরকার ছিল ওর নামে এফআইআরটা করবে, যে তুমি 80,000-এর পারমিশন রয়েছে, তার থেকে 3 গুণ লোক বেশি এসছে, হাউ ডিড দ্য পুলিশ পারমিট ইট? তার উপরে সুপ্রিম কোর্ট গাইডলাইন্সে ক্লিয়ারলি বলা আছে ক্রাউড ম্যানেজমেন্ট হলে পরে টেম্পোরারি মেকশিফট হসপিটালের অ্যারেঞ্জমেন্ট রাখতে হবে। হাতরাসে দেখেছি সেটাও ছিল না।
আমাদের জানা দরকার যে এনি অ্যাক্সিডেন্ট বা স্ট্যাম্পেড কেসে গোল্ডেন আওয়ারটা খুব ইম্পর্টেন্ট। ওই গোল্ডেন আওয়ারটা কেউ পায়নি ওখানে, তার জন্য শিশুরা আর মহিলারা মারা গেছে। তো আলটিমেটলি আমাদের দেশে এখন যেটা হয়ে গেছে না, কেউ আর ব্লেমটা নিতে চায় না। সামওয়ান হ্যাজ টু টেক দ্য ব্লেম, দ্য বাক হ্যাজ টু স্টপ সামওয়ার। কোনোখানে গিয়ে আটকে দিতে হবে ওটাকে, সে যে পলিটিক্যাল পার্টি হোক, যে কেউ হোক, বাট সামওয়ান হ্যাজ টু টেক দ্য রেসপন্সিবিলিটি। বেশ, আমি অরিন্দম আচার্যের কাছে ঠিক বেঙ্গলের ক্ষেত্রে হয় কি নীলাদ্রিবাবু সেটা? ফার্স্টে ইন্ডিয়াটা দেখে নিন, দেন আমি আপনার সঙ্গে প্রথমে ইন্ডিয়াটা দেখে নিন। 100% উই আর নট বেঙ্গলিজ ফার্স্ট, উই আর ইন্ডিয়ান্স ফার্স্ট এন্ড দেন বেঙ্গলি। বলছি এই দোষারোপ পাল্টা দোষ এগুলো করার নেই। পার্থবাবু বললেন, আমিও তো বলবো শবরীমালাতে, যেটা আপনি বললেন শবরীমালাতে 1999-তে হয়েছে, 2011-তে হয়েছে, রিসেন্ট গত বছর হয়েছে। এই যে প্রতি মাঝে মধ্যেই শবরীমালা তো এরকম পদপিষ্টের ঘটনা ঘটে না, আমি বলিনি সেখানে তো আমরা দোষ। আমি বলছি যে এই ঘটনাগুলো হচ্ছে এবং তারও যে কাউন্টার, সেটা যদি প্রশাসনের গাফিলতি হয়ে থাকে, আমরা তো পালিয়ে যাচ্ছি না সেখান থেকে। আজকে মাননীয় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী গেছেন, তিনি বলছেন কঠোর ব্যবস্থা হবে, এবং আমি নিশ্চিত যে হবে। তখন যখন বুলডোজার বাবা কাজ করবেন, তখন যেন আপনারা আবার ওই মানবিকতার, মানব ধর্মর যিনি প্রণেতা, তাকে নিয়ে আবার দয়া করে কুম্ভীরাশ্রু করবেন।